প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই সুস্থভাবে বাসায় দিন যাপন করছো। করোনাকালীন এই সময়ে আমি আবারও তোমাদের জন্য অনলাইন ক্লাসের আয়োজন করেছি। আজকের আবারও বরাবরের মতো কবিতা থেকে আলোচনা করব। আজকের কবিতার বিষয় হচ্ছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা থেকে। যাই হোক, কবিতায় যাওয়ার আগে আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি মোহাম্মদ শামীম মিয়া, প্রভাষক, বাংলা বিভাগ, আলিফ সুবহান চৌধুরী সরকারি কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমাদের আজকের কবিতার বিষয় হচ্ছে বিদ্রোহী কবিতা থেকে, যেটা লিখেছেন কবি কাজী নজরুল ইসলাম। আমরা এই বিদ্রোহী কবিতা সম্পর্কে অনেকেই জানি। আমরা বিদ্রোহী কবিতাকে কাজী নজরুল ইসলামের সত্তা হিসেবেই ধরে নেই। তো এর আগে আমরা জেনে নেই বিদ্রোহী কবিতা কাজী নজরুল ইসলামের এর ভিতরে কবিতার ক্লাসের ভিতরে কী কী থাকছে। প্রথমে থাকছে কবি পরিচিতি, তারপর হচ্ছে নামকরণ, তারপরে কবিতাটির অনুবাদ বা ব্যাখ্যা বিষয়, তারপর হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন। এই কয়েকটি ভাগে আমরা কবিতার ভেতরে যে আলোচনা করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে যদি আমরা জানতে চাই, তাহলে আমরা আগে জানতে হবে যে কবি কাজী নজরুল ইসলাম কী এবং কেন। এখন তার জন্ম, মৃত্যু এবং তার সম্পর্কে একটু জেনে নিই। কবি কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেছেন 25শে মে 1899 খ্রিস্টাব্দে চুরুলিয়া গ্রামে। মনে রাখবে, 25শে মে 1899 খ্রিস্টাব্দে চুরুলিয়া গ্রাম, আসানসোল মহকুমা, বর্ধমান জেলা, ভারত। তারপর হচ্ছে তিনি মৃত্যুবরণ করেন হচ্ছে 19 আগস্ট 1976 ঢাকাতে। আমরা জন্ম মৃত্যু অবশ্যই মুখস্থ করে নেব। এখন যদি তার বিখ্যাত কাব্যগ্রন্থ সম্পর্কে প্রাথমিক ধারণা নিয়ে নিই, সেটা হচ্ছে তার বিখ্যাত কাব্যগুলোর মধ্যে অগ্নিবীণা, সাম্যবাদী, বিষের বাঁশি, সর্বহারা, প্রলয় শিখা, দোলন চাপা, ছায়ানট, সিন্ধু হিন্দোল, চক্রবাক, ভাঙার গান, ফণিমনসা, জিঞ্জির, সন্ধ্যা ইত্যাদি। তিনি উপন্যাসও লিখেছেন। তার উপন্যাসগুলোর মধ্যে হচ্ছে বাঁধনহারা, মৃত্যু ক্ষুধা, কুহিলিকা। আবার গল্প গ্রন্থ সম্পর্কে জেনে নিই। ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা, জিনের বাচ্চা। কবি কাজী নজরুল ইসলাম অনেকগুলো প্রবন্ধ লিখেছেন, বিখ্যাত অনেক প্রবন্ধগুলোর মধ্যে যে যুগবাণী, দুর্দিনের যাত্রী, রুদ্রমঙ্গল, রাজবন্দি, জবানবন্দি, ধূমকেতু। আমরা কাজী নজরুল ইসলামের কিছু স্বীকৃতি আছে। বাংলাদেশ সরকার কবিকে 21শে পদক এবং জাতীয় কবির মর্যাদা দিয়েছে। এছাড়া কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক জগত্তারিণী স্বর্ণ পদক এবং ভারত সরকার প্রদত্ত পদ্মভূষণ উপাধি লাভ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কলকাতা বিশ্ববিদ্যালয় কবি কাজী নজরুল ইসলামকে সম্মানসূচক ডিলিট ডিগ্রি উপাধি দেয়। এবার আমরা চলে যাই নামকরণের দিকে। কবিতার নামকরণ কীভাবে হয়েছে। আমাদের কবিতার বিষয় হচ্ছে বিদ্রোহী কবিতা, যেটা নামকরণের জন্য যদি ইতিহাস জানি, তাহলে এখানে দেখতে পাবো প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী ঔপনিবেশিক শাসন শোষণের বিরুদ্ধে। এই যে নামকরণ, যেটা নামকরণের যে বিষয়বস্তুগুলো, এটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী ঔপনিবেশিক শাসন ও শোষণের বিরুদ্ধে, তারপর হচ্ছে তাদের আইন কানুনের বিরুদ্ধে, ভারতের পরাধীনতার বিরুদ্ধে। কবি কাজী নজরুল ইসলামের এই যে নামকরণ, এই নামকরণটা যদি দেখি, যে বিদ্রোহী কবিতার যদি নামকরণ দেখতে পাই, তাহলে এই বিদ্রোহী কবিতার নামকরণের ভেতরে আমরা দেখতে পাই হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ, তার ঔপনিবেশিক যে ব্রিটিশরা যে ঔপনিবেশিক শাসন কায়েম করেছিল তার বিরুদ্ধে তিনি আন্দোলন করেছেন, তার বিরুদ্ধে তার এই বিদ্রোহ, তারপর তাদের আইন কানুনের বিরুদ্ধে হচ্ছে তার বিদ্রোহ, ভারতের পরাধীনতার বিরুদ্ধে। তাহলে আমরা বুঝতে পারি কবি কাজী নজরুল ইসলাম প্রথমে ভারতবাসীকে তার পরাধীনতা থেকে কীভাবে মুক্ত করার পথ দেখিয়েছিলেন। আমরা জানি যে ব্রিটিশরা সবসময়ই তটস্থ থাকতো কবি কাজী নজরুল ইসলামের জন্য, কারণ তিনি একমাত্র ব্যক্তি যিনি তাদের বিষয়ে সবসময় সোচ্চার ছিলেন, সজাগ ছিলেন, সদা তার
কলম সবসময় প্রস্তুত ছিল। তার এই কলমের মাধ্যমেই আমরা দেখতে পাই বিভিন্ন লেখাতে এই ব্রিটিশদের বেনিয়াদের বিরুদ্ধে তিনি বলেছেন। আমরা চলে যাই কবিতাতে, দেখি কি বলছেন কবি। বলবীর বড় উন্নত মম শির, শির নেহারি আমারি নত শির, ওই শিখর হিমাদ্রির। আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস। আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার। আমি অনিয়ম শৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কবি কি বলছেন? বলবীর, বল উন্নতম শির। এই যে শির, শির হচ্ছে মাথা, তিনি নিজেকে বীর হিসেবে দেখিয়েছেন। আবার কি বলছে? চির উন্নত মমশির, তার নিজের মাথাকে তিনি চির উন্নত বলেছেন। আবার কি বলছেন? শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রি। এই যে হিমাদ্রি শব্দের অর্থ তোমরা লক্ষ্য করো, এখানে আছে হিমালয়, হিমাদ্রি হচ্ছে হিমালয়। আবার নেহারি শব্দটা দেখো, নেহারি হচ্ছে দেখে। তাহলে আমরা কি পাই? শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রি। তার মানে হচ্ছে ওই হিমাদ্রি বা হিমালয়ের চেয়ে আমার শির হচ্ছে উঁচু। তারপর কি বলছে? আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস। শব্দার্থগুলো লক্ষ্য করো। চির দুর্দম, যাকে দমন করা কঠিন। আবার কি বলছেন? দুর্বিনীত, বিনয়ী নয়। দুর্বিনীত হচ্ছে বিনয়ী নয়। নৃশংস, নৃশংস মানে হিংস্র। তার মানে তার শব্দের অর্থের ভিতর দিয়ে, প্রিয় শিক্ষার্থী, আবার আমরা দেখতে পাচ্ছি কি কি বলছেন? মহাপ্রলয়ের আমি নটরাজ। এই যে মহাপ্রলয়, প্রলয় মানে হচ্ছে ধ্বংস, এই ধ্বংসের হচ্ছে তিনি নটরাজ। নটরাজ হচ্ছে শিব। এই শিবকে বুঝেছেন, শিব যিনি মহাপ্রলয় ঘটিয়েছেন। আবার কি বলছেন? আমি সাইক্লোন। তোমরা তো সবাই জানো সাইক্লোন একটি ঝড়ের নাম। আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর। এই যে পৃথ্বীর, পৃথ্বীর মানে হচ্ছে পৃথিবী। তাহলে আমি মহাভয়, ভয়ের চেয়েও বড় কিছু। আবার আমি অভিশাপ পৃথ্বীর, মানে এই পৃথিবীর জন্য আমি অভিশাপ। আবার কি বলছেন? আমি দুর্বার। এই যে দুর্বার শব্দের অর্থ হচ্ছে অবাধ্য। তাহলে আমি ভেঙে করি সব চুরমার, আমি ভেঙে করি সব চুরমার। তাহলে কবি সব যত অনিয়ম আছে, উশৃঙ্খল আছে, সব কিছু তিনি ভেঙে চুরমার করে দেন। আবার কি বলছেন? আমি অনিয়ম উশৃঙ্খল, আমি অনিয়ম, আমি উশৃঙ্খল। আমি দলে যাই যত বন্ধন, দলে যাই মানে পা দিয়ে মারিয়ে যান যত বন্ধন, যত বন্ধন আছে সব কিছুকে কি দলে যান। যত নিয়ম কানুন শৃঙ্খল, সব কিছুকে তিনি, যত শৃঙ্খলা আছে সব কিছুকে তিনি দলে যান। আবার কি বলছেন? আমি মানি না কোনো আইন, আমি ভরা তরি করি ভরা ডুবি, আমি টর্পেডু, আমি ভীমে ভাসমান মাইন। আমি ধূর্যটি, আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর, আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী সুত বিশ্বভিদাত্রীর। শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, তিনি কি বলছেন? আমি মানি না কোনো আইন। তার মানে কবি, এই যে আমরা বলছিলাম যে ব্রিটিশদের তৈরি যত আইন আছে সেই আইনকে তিনি মানেন না। ব্রিটিশ বিরোধী কথা আগে সবসময় লক্ষ্য রাখবে যে এটা তিনি স্বাধীনতার কথা বলছেন, অধিকারের কথা বলছেন। তিনি ব্রিটিশদের কোনো আইন তিনি মানেন না। আমি ভরা তরি করি ভরা ডুবি, মানে ভরা তরি, যেই তরি ভরা আছে সেটাকে তিনি ভরা ডুবি করে দেন। আমি টর্পিডো, একটি ঝড়ের নাম। এই যে এক একটা বিষয়বস্তুকে তিনি তুলে ধরেছেন এক একটা বিষয়কে বোঝানোর জন্য। আমি ভীম বাসমান মাইন। এই যে টর্পেডো মানে ক্ষেপণাস্ত্র, আর ভীম মানে হচ্ছে মহাভারতে পঞ্চ পাণ্ডবে পাণ্ডব বীর, এখানে বিশাল ও ভয়ঙ্কর অর্থে তিনি এটা বুঝিয়েছেন। আবার কি বলছেন? আমি ধূর্যটি, ধূর্যটি অর্থ হচ্ছে শিব। আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর, হ্যাঁ, তিনি এলোকেশের ঝড়। আমরা বৈশাখী ঝড় সম্পর্কে জানি, বৈশাখী ঝড় কীরকমভাবে নাস্তানাবুদ করে দেয় সব কিছুকে, তিনি সেটাও তিনি বুঝিয়েছেন। আবার কি বলছেন? আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী সুত বিশ্ব ভিদাত্রীর। এই যে সুত, সুত হচ্ছে পুত্র। তাহলে হচ্ছে আমি সেই বিদ্রোহী সত্তা বা বিদ্রোহী পুত্র, সেটা হচ্ছে কি এই বিশ্বের জন্য, সারা বিশ্বের জন্য তিনি কি বিদ্রোহ ঘোষণা করেছেন। আবার আমরা ব্যাখ্যার দিকে তিনি বলছেন, তিনি অন্যায়কারী শাসকের কোনো আইন মানেন না,
তিনি ভয়ঙ্কর বিশাল ক্ষেপণাস্ত্র ও ভেসে থাকা মাইনের যত বোঝাই নৌকা বা জাহাজকে ডুবিয়ে দেন। আবার কি বলছেন, তিনি জটাধারী শিবের দুর্যটি, এলোমেলো চুলের অকাল বৈশাখী, ঝড়ের তাণ্ডব, বিশ্ববিধাত্রীর ঔরসজাত বিদ্রোহী সন্তান। কবি কাজী নজরুল ইসলাম নিতান্তই তার কবিতার মাধ্যমে যত অনিয়ম উশৃঙ্খল, যত অন্যায় আছে সকল কিছুকে তিনি দূর করে দেওয়ার জন্য, সরানোর জন্য নিজেকে সবসময় বিদ্রোহী হিসেবে, প্রতিবাদী হিসেবে দেখিয়েছেন। একটু লক্ষ্য করো, দেখো কি বলছেন, আমি ভয়ঙ্কর বিশাল ক্ষেপণাস্ত্র, তিনি ক্ষেপণাস্ত্রের সাথেও তুলনা করেছেন। আবার দেখি কি বলছেন পরবর্তীতে, বলবীর চির উন্নত মম শির, আমি সৃষ্টি আমি ধ্বংস, আমি লোকালয় আমি শ্মশান, আমি অবসান নিশাবসান, আমি ইন্দ্রাণী সুত হাতে চাঁদ হালে সূর্য, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর এক হাতে রণতুর্য। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো কি বলছেন, আবারও তিনি বারবার একটা কথাকে তিনি যেটাকে এটা মানে কোট করেছেন, বলবীর চির উন্নত মমশীল, নিজেকে বীর হিসেবে দেখিয়েছেন এবং সেই বীরের যে মাথা সেটা সবসময় উন্নত বা উপরে। আমি সৃষ্টি, যিনি সৃষ্টি করেন। তারপর কি বলছেন, আমি ধ্বংস, যিনি ধ্বংস করেন। আমি লোকালয়, আমি শ্মশান, শ্মশান মানে হচ্ছে মৃত পুরানো হয় যেখানে হিন্দুদের সেই শ্মশান। আমি অবসান, আমি নিশা অবসান, নিশা অবসান মানে হচ্ছে রাত শেষকারী সূর্য, যিনি অবসান মানে যিনি শেষ করেন, আবার নিশা অবসান মানে হচ্ছে তিনি শেষ রাতের যে সূর্য সেটাও। আবার কি বলছেন, আমি ইন্দ্রাণী সুত হাতে চাঁদ হালে সূর্য, ইন্দ্রাণী সুত, ইন্দ্রপুরী, শচীর পুত্র জয়ন্ত, ভালে মানে কপালে। আবার কি বলছেন, এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, তার এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর এক হাতে হচ্ছে রণতুর্য। তিনি দেখো এই কবিতার মধ্যে কি বলছেন, সত্য সুন্দর সৃষ্টি এবং অসত্য অনাচারকে ধ্বংস করেন তিনি শোষিতদের লোকালয়, জনবসতি অত্যাচারীদের জন্য শ্মশান জনবসতিবিহীন করে দেন, তিনি রাতের অবসানকারী সূর্য। এভাবে করে আমরা আজ পর্যন্তই আলোচনা করলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারপরে তিনি কি বলছেন, আমি বেদুইন আমি চেঙ্গিস, আমি আপনা ছাড়া করি না কাহারে কুর্নিশ, আমি বজ্র আমি ঈশান কিষানে ওঙ্কার, আমি ইসরাফিলের সিংহার মহাহংকার। লক্ষ্য করো কি বলছেন, আমি বেদুইন, এই বেদুইন মানে হচ্ছে যাযাবর, মরুবাসী। হ্যাঁ, মরুবাসী বা যাযাবর তারা সবসময় খুব সাহসী ছিলেন। আবার আমি চেঙ্গিস, চেঙ্গিস হচ্ছে ইতিহাসের দুর্ধর্ষ এক যোদ্ধা, যিনি মঙ্গোলিয়ান একজন যোদ্ধা। তিনি তাকে নিয়ে তার মতো করে তিনি বলেছেন। তারপর কি বলছেন, আমি আপনা ছাড়া করি না কাহারে কুর্নিশ, এ হচ্ছে কবির একটা সত্তা, যিনি সাহসী, যিনি আত্মপ্রত্যয়ী, তিনি অন্যকে কোনোদিন কুর্নিশ সহজে করে না, যিনি সাহসী। আবার কি বলছেন, আমি বজ্র, আমি ঈশান বিশানে ওঙ্কার, এই যে ঈশান বিশান মানে হচ্ছে মহাদেব শিবের প্রলয়বাসী বা ওঙ্কার। হ্যাঁ, তাহলে আবার কি বলছেন, আমি ইসরাফিলের সিংহার মহাহংকার, ইসরাফিলের সিংহা মানে হচ্ছে ইসলাম ধর্মে ইসরাফিল নামের ফেরেশতার হাতে কিয়ামত শুরুর সংকেত। তাহলে তিনি নিজেকে ধ্বংসের সাথে তুলনা করতে গিয়ে, মানে এই যে বিদ্রোহ করতে গিয়ে তিনি ইসরাফিলের সিংহার সাথে তুলনা করেছেন। কি বলছেন দেখো, তিনি যাযাবর মরুবাসী ও ভয়ঙ্কর যোদ্ধা চেঙ্গিস খাঁ, তাই নিজেকে ছাড়া কাউকে কুর্নিশ করে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে এ পর্যন্ত আলোচনা করছি, পরবর্তীতে আমরা দেখি এরপরে আবার সুযোগ পেলে আমরা বাকিটুকু আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তোমাদের সব সময়ের জন্য আমি সৃজনশীল কিছু কাজ দিয়ে দিই, সেটা তোমরা বাসায় করবে। আশা করি যদি এই কাজ যদি করো তাহলে তোমরা এই কবিতা সম্পর্কে আরও জানতে পারবে, বিস্তারিত বুঝতে পারবে। প্রথমত এখানে অনেকগুলো আছে, এর মধ্যে তোমরা যেটা করবে সেটা হচ্ছে, আমি ধৈর্যটি আমি এলোকেশ ঝড় অকাল বৈশাখীর, আমি বিদ্রোহী শত বিশ্ববিধাত্রীর। এটা হচ্ছে প্রথম সৃজনশীল গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে হচ্ছে, আমি ইন্দ্রাণী সুত হাতে চাঁদ ফলে সূর্য, এই দুইটাই তোমরা কাজ করবে।
আর এর বেশি আজকে নয়, আগামীতে হয়তো আমরা এই ক্লাসটি শেষ করব, এবং সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে, আমার জন্য দোয়া করবে, এবং বাসাতে যদি তোমরা চর্চা করো আশা করি তোমরা ভালো করবে। কবিতার জন্য নিজেকে সবসময় প্রস্তুত রাখতে হবে এবং কবিতাকে বারবার পড়তে হবে। কবিতার ভাববস্তু বোঝার জন্য শব্দার্থগুলো যদি আত্মস্থ করো তাহলে বুঝতে পারবে। আর কবিতা থেকে সৃজনশীল উত্তর যদি করতে হয় তাহলে তোমাকে অবশ্যই কবিতাকেই বারবার আত্মস্থ করতে হবে। সবার জন্য মঙ্গল হোক, সবাই ভালো থাকো, ধন্যবাদ।